5 আগস্ট 2024। আগস্ট বাংলাদেশের ইতিহাসে ঘটে যায় অনেক ঘটনা, দুর্ঘটনা। টানা 15 বছরেরও বেশি সময় ক্ষমতায় থাকার পর কোটা আন্দোলনের সূত্র ধরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আজকে বাংলার মানুষ বাংলাদেশ পাইছে। এতদিন একজনের বাংলাদেশ ছিল, এক বাপের বাংলাদেশ ছিল। আজকে যে প্রত্যেকটা মানুষ সবাই সবার বাংলাদেশকে পেয়েছে। সকাল 10টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছোট ছোট মিছিল করে জড়ো হতে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনতা। পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও গুলি করে তাদের সরিয়ে দেয়। সমস্ত বাধা অতিক্রম করে আমাদের এক দফা আন্দোলন আমরা চালিয়ে যাব। সকাল 11টার পর থেকে কারফিউর তোয়াক্কা না করে রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। সকাল থেকে চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি। অন্যদিকে 5, 6 ও 7 আগস্ট 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার কর্তৃক অনির্দিষ্টকালের কারফিউ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এদিন। সকাল 11টার পর কারফিউ উপেক্ষা করে ঢাকার বিভিন্ন পথে ঢল নামে মানুষের। ঢাকার প্রবেশপথ, উত্তরা, যাত্রাবাড়ি, গাবতলী সহ বিভিন্ন পথ ধরে শাহবাগের উদ্দেশ্যে আসতে শুরু করে মানুষ। এক পর্যায়ে শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার সহ গুরুত্বপূর্ণ পয়েন্ট লোকে লোকারণ্য হয়ে ওঠে। ঢাকার অন্যতম প্রবেশমুখ যাত্রাবাড়ি এলাকায় হাজারো মানুষ রাস্তায় অবস্থান নেয়। যাত্রাবাড়ি থানা এলাকায় অবস্থান নেয় পুলিশ, সাঁজোয়া যানসহ সেনাবাহিনীর সদস্যদেরও দেখা যায় সেখানে। দুপুর 2টার দিকে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়ে বেলা 2:30টায় একটি সামরিক হেলিকপ্টারে বোন রেহানা সহ দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বোন শেখ রেহানা সহ দেশ থেকে পালিয়েছেন বলে খবর প্রকাশিত হয় বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে। We are hearing that the Bangladesh Prime Minister has resigned and left the country. বিবিসির খবরে বলা হয় শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তিনি নিরাপদ আশ্রয়ের জন্য বোন রেহানা সহ দেশ ছেড়েছেন। সংস্থাটি জানায় আপাতত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে রয়েছেন। বাংলাদেশ থেকে সামরিক হেলিকপ্টার যোগে শেখ হাসিনা ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর বিকেলে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে জয় বলেন গতকাল থেকেই তার মা পদত্যাগের কথা চিন্তা করছিলেন। তিনি দেশ ছেড়েছেন তার নিরাপত্তার কথা ভেবেই। আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে না আর সময় তোমার এখন। শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ত্যাগের খবর অল্প সময়ের মধ্যে বিশ্বময় ছড়িয়ে পড়ে। ঢাকার রাস্তায় থাকা লাখো মানুষ এ সময় উল্লাসে মেতে ওঠে। আজকে খুনি হাসিনাকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি। এই অনুভূতিটা আমার কাছে খুবই ভালো লাগছে।
কষ্ট জমা ছিল এই আমাদের ভাইকে মারার জন্য, আজকে মনে করেন সব খুলে গেছে, পানির মতো ধরে হয়ে গেছে বর্ষার মধ্যে। 3টার পর গণভবনে ঢুকে পড়ে অসংখ্য মানুষ। এ সময় তারা গণভবনে ঢুকে গণহারে লুটপাট ও ভাঙচুর করে। এই সময় অনেককে গণভবনে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায়। রাজধানীর ধানমন্ডির সুধা সদনে বিকেলে ভাঙচুর ও লুটপাট করে আগুন দেয় বিক্ষোভকারীরা। অধিকাংশ ছাত্রছাত্রীদের জন্য জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমাদের ভাইদের রক্ত বৃথা যায়নি, আমরা আমাদের ভাইদের রক্ত বৃথা যেতে দেইনি। ঢাকা শহরের প্রায় সবকটি থানায় আক্রমণ করা হয়। ব্যাপক ভাঙচুর, আগুন দেওয়ার পাশাপাশি লুটপাট করা হয় থানার অস্ত্র। আগুন ধরানো হয় থানায় থাকা সব ধরনের গাড়িতে। বিকেল 4টার দিকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়া হয়। কয়েকটি গণমাধ্যম অফিসে ব্যাপক হামলা ও ভাঙচুর করা হয়। এর মধ্যে ৭১ টিভি, এটিএন নিউজ, সময় টিভি, মাই টিভি অন্যতম। ব্যাপক ভাঙচুর ও নিরাপত্তাহীনতায় এটিএন নিউজ, ৭১ টিভি এবং সময় টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে দেশবাসীকে অফিসিয়ালি জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সন্ধ্যায় সেনা প্রধান বলেন, এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর উপর আস্থা রাখুন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি এবং করছি। আপনারা জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। ভাঙচুর, হত্যা, সংঘর্ষ ও মারামারি থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা যদি কথা মতো চলেন, একসঙ্গে কাজ করে আমরা নিঃসন্দেহে সুন্দর একটি পরিণতির দিকে অগ্রসর হতে পারব। মারামারি ও সংঘাত করে আর কিছু পাব না। তাই দয়া করে ধ্বংসযজ্ঞ, অরাজকতা ও সংঘর্ষ থেকে বিরত হন। আসুন সবাই মিলে সুন্দর একটা ভবিষ্যতের দিকে অগ্রসর হই। এদিন সন্ধ্যায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা পেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকার কবে গঠন হতে পারে এবং আপনাদের প্রস্তাব কি? এই বিষয়ে যে কথা হয়েছে যে 24 ঘন্টার মধ্যেই সেটা সম্ভাবনা আছে। এটা হবে টোটালি একটা ইন্টারিম গভর্নমেন্ট। সেটা ক্যারেক্টারটা হবে, আমরা যেটা প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে নির্দলীয় ক্যারেক্টার হতে হবে। কল দিয়েছি সমগ্র দেশকে, জাতিকে, আমাদের, যে তারা যেন আপনার এগুলোকে নিয়ন্ত্রণ করে। আমাদের সমস্ত দেশের সমস্ত ইউনিটগুলোকে বলেছি। রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম 24 ঘন্টার মধ্যে আন্দোলন ঘিরে গ্রেপ্তার হওয়া সব বন্দীর মুক্তি দাবি জানান। যে সকল আমাদের আন্দোলনের শিক্ষার্থী সমন্বয়ক ডাকসুর সভা সম্পাদক আক্তার হোসেনকে এখনও জেলে বন্দি করে রাখা হয়েছে, আমাদের সমন্বয়ক ইব্রাহিম নীরব সহ সারা দেশেই বিভিন্ন সমন্বয়ক, আন্দোলনকারী এবং নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতার করে রাখা হয়েছে কারাগারে। আমরা সকল কারাবন্দীদের, এই আন্দোলনের কারাবন্দী এবং এছাড়াও এই ফ্যাসিস্ট রেজিমে যে নিরপরাধ ব্যক্তি এবং রাজবন্দী করে রাখা হয়েছে, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে মুক্ত করার ঘোষণা করছি। নাহিদ ইসলাম জানান, কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে। আন্দোলনে যারা অংশ নিয়েছেন, আহত হয়েছেন, এ বিজয় আমরা তাদের উদ্দেশ্যে উৎসর্গ করছি বলেও জানান তিনি। আজকের যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে
এই ফ্যাসিস্ট হাসিনার পতন করা হলো, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি। যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি।